চঞ্চল চৌধুরী বাংলা চলচ্চিত্রে ড্যানিয়েল ডে-লুইস। বর্তমানে বাংলা সিনেমার মেথড অ্যাক্টিং এর পরিধি যদি নতুন উচ্চতায় গিয়ে থাকে তাহলে তার পেছনে সবচেয়ে বড় নাম কি চঞ্চল চৌধুরীর। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব কেন তিনি বর্তমান সময়ের অন্য অ্যাক্টরদের তুলনায় একেবারে ডিফারেন্ট। বাংলাদেশের ৭৭ বছরের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হুমায়ুন ফরিদের মতো কিংবদন্তি অভিনেতারা চরিত্রে ডুবে যাওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, কিন্তু বর্তমান সময়ে সেই চরিত্রের প্রতি ডেডিকেশন সবচাইতে স্পষ্টভাবে দেখা যায় একজন অভিনেতার ভেতরে। তিনি একজন মনপুরা দ্বীপের সোনাই, একজন বহুরূপী শরাফত করিম আয়না, একজন মিসির আলী, একজন পতাদিকের মৃণাল সেন, আবার একজন জীবন্ত চাঁদমাছি, অথবা একজন ২৫০ বছরের কয়েদি। তিনি আমাদের চঞ্চল চৌধুরী। করোনার আগ পর্যন্ত চঞ্চল চৌধুরীর ৬টি মুভি রিলিজ পেয়েছিল। এদিকে তার সমসাময়িক আরেকজন লিজেন্ডারি অ্যাক্টর মোশাররফ করিমের মুভি রিলিজ পেয়েছিল ৯টি, ক্যামিও যোগ করলে হবে ১০টি। যদিও মোশাররফ করিমের শুরুর দিকের মুভিগুলোতে তার নামমাত্র ভূমিকা ছিল, তাই তো চরিত্র ও মানের দিক থেকে দুইজন অলমোস্ট সমান সমান। কিন্তু চঞ্চল চৌধুরী কি করোনা পরবর্তী সময় থেকেই অন্য সবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে একবার ফ্রিজের ভ্যান চালক তকদির থেকে চাঁদমাছি পর্যন্ত পুরো জার্নিটাকে দেখতে হবে। তাকদির রিলিজ পেয়েছিল ২০২০ সালে, হাওয়া মুক্তি পেয়েছিল ২০২২ সালে। কিন্তু ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে হাওয়ার শুটিং শুরু হয়েছিল তাকদির মুক্তির আগেই, ফলে পুরো জার্নিটা হয়ে গেল এক ধরনের টাইম লুপ, একটা মেমেন্টো স্টাইল প্যারাডক্স। তবে এখানে এই ব্যাপারটা খুবই স্পষ্ট। হইচই, জি5, চরকির কল্যাণে বাংলাদেশে যে ওয়েব কন্টেন্টের একটা এরা শুরু হয়, সেই এরাটাকে যদি একটা জাহাজে রূপান্তর করা যায় তাহলে সেই জাহাজের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হচ্ছেন চঞ্চল চৌধুরী। বাংলাদেশি ওয়েব কন্টেন্টে তার মতো করে নিজেকে এতটা আর কেউ মেলে ধরতে পারেননি। দেবী মুভিটি রিলিজের ৪ বছর পর ২০২২ সালে ৩টি মুভি রিলিজ পেয়েছিল চঞ্চল চৌধুরীর, পাপপুণ্য, হাওয়া, এই যে দুনিয়া। পাপপুণ্য ও এই যে দুনিয়া দুইটা মুভি আলাদা স্বাদের, আলাদা লেভেলের। তবে আমাদের মুখ্য আলোচনাটা চাঁদমাঝিকে নিয়ে, তাই আলোচনার খাতিরে দুইটি মুভিকে সাইডে রেখে ডিরেক্ট হাওয়াতে চলে আসি। আপনি হাওয়ার চাঁদমাঝি চরিত্রটাকে নিয়ে একবার ভাবুন তো, চরিত্রটির হেয়ার স্টাইল, অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, ইভেন চরিত্রটির জন্য প্রতিদিন প্রচুর পান খেয়ে দাঁতের কালার পর্যন্ত চেঞ্জ করেছিলেন। আর আমার পান খেতে হতো দাঁত কালো করার জন্য, সেক্ষেত্রে প্রতিদিন ১৫-২০টা করে পান খেতাম। এর যে স্পট, এটা উঠতে আমার প্রায় ১ বছরের উপর সময় লেগেছে। এমন একটা চরিত্রের জন্য দিনের পর দিন, মাসের পর মাস তিনি প্রস্তুতি নিয়েছেন, অথচ কিনা চরিত্রটা কিন্তু হিরোইক চরিত্র নয়। আমাদের দেশে এরকম ভাবা যায়? কিন্তু তিনি এমনটা ভেবেছিলেন সেই ২০১৯ সালে। চাঁদমাঝির চোখের ভাষা, শরীরের অঙ্গভঙ্গি আর সংলাপের মধ্যে যেভাবে সমুদ্রের রহস্য ঢুকে যায়, তখন মনে হয় চাঁদমাঝি কোনো ক্যারেক্টার নয়, এই এক জীবন্ত মানুষ যার সাথে অ্যাক্টর চঞ্চল চৌধুরীর কোনো সম্পর্ক নেই। কন্ট্রাক্ট ওয়েব সিরিজে ফুললি নেগেটিভ চরিত্র কাজ করেছেন, সেখানেও তিনি একজন প্রপার ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। বলির কথা উল্লেখ করতে হবে। আবার তুফানের ওসি আকরাম কেবল একটুখানি হাসি দিয়েই তিনি রহস্যের একটা ভিন্ন লেয়ার তৈরি করেছেন। তাই তো তার নেগেটিভ চরিত্রগুলো দেখে বোঝা যায় তিনি চরিত্রের পজিটিভ বা নেগেটিভ দিকটা ভাবেন না, তিনি কেবল দেখেন চরিত্রের ইন্টেন্সিটি কতটুকু। চঞ্চল চৌধুরীর অভিনয়ের মূল শক্তি হলো তিনি নিজের কমফোর্ট জোন ভেঙে দেন প্রতিটি নতুন চরিত্রের জন্য। রূপকথার গল্পের চঞ্চল একেবারে কাঁচা এবং ইয়াং ছিলেন। মন পড়ার রোমান্টিক চঞ্চল যেন চরের এক অন্য মানুষ। মনের মানুষে তিনি প্রসেনজিতের সাপোর্টিং ক্যারেক্টার হলেও দর্শক মনে রেখেছে তার দৃঢ় উপস্থিতি। আর আয়নাবাজিতে আয়না চরিত্রে তিনি প্রমাণ করেছেন একজন অভিনেতা কিভাবে একটি মুভির ভেতরেই ভিন্ন থেকে একেবারে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে মুভ করতে পারে। তারপর দেবীতে তিনি মিস্টেরিয়াস সেই গ্রেট ম্যান ক্যারেক্টার মিসির আলী চরিত্রে অভিনয়ের জাদু দেখিয়েছেন। এদিকে ২০২২ সালে পাপপুণ্য, এই যে দুনিয়া, হাওয়া, প্রতিটা মুভিতে তিনি কিন্তু নতুনভাবে নিজেকে হাজির করেছেন। ২০২৪-এ তুফান এবং পদাতিকে তাকে দেখা গেল ভিন্ন এক চরিত্র হিসেবে।
2025-এ মাল্টি স্টারার মুভি উৎসবেও তিনি কিন্তু নিজের বাস্তব চরিত্রে নিজেই অভিনয় করেছেন। ওয়েব প্ল্যাটফর্মে চঞ্চল চৌধুরীর এক্সপেরিমেন্টেশন অসাধারণ। তাকদির, কন্ট্রাক্ট, অনুলৌকিক, বলি, পেট কাটা শ, কারাগার 1-2, মনোগামী, রুমি, কালপুরুষ, প্রতিটা সিরিজে তিনি এক একজন নতুন মানুষ। তবে এখানে কারাগারের কথা আলাদা করে বলতে হবে। কারাগার এমন একটি ওয়েব সিরিজ যা বাংলাদেশি ওয়েব সিরিজের বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল। এই ওয়েব সিরিজটিতে চঞ্চল চৌধুরী নিজেকেই শুধু নয়, অন্য সবাইকেও ছাড়িয়ে গেছেন। অথচ এমন একটি চরিত্রে কোনো সংলাপ নেই, শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেশন দিতে হয়েছে, যা কিনা তিনি 3 মাস সময় নিয়ে এই সাইন ল্যাঙ্গুয়েজ রপ্ত করেছিলেন। কারাগারের এই কয়েকটি চরিত্রটাই ছিল চঞ্চল চৌধুরীর কেরিয়ারের সবচাইতে চ্যালেঞ্জিং ক্যারেক্টার। তাই তো এই চরিত্রটা শুধু একটি চরিত্র নয়, এ যেন একটা জীবন্ত অভিজ্ঞতা। তো প্রথমে যা বলেছিলাম, চরিত্রের ডেডিকেশনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত ড্যানিয়েল ডে-লুইস। তার কারণ ডে-লুইস বা ক্রিস্টিয়ান বেল যেমন চরিত্রের জন্য শরীর, মানসিকতা, ভাষা, ভয়েস মডুলেশন সব পাল্টে দেন, চঞ্চল চৌধুরীও ঠিক তেমনটি করেন। তখন তিনি সেই চরিত্রে অভিনয় করেন না, বরং সেই চরিত্র হয়ে যান। অন্যদিকে তার শারীরিক প্রস্তুতি ও মেন্টাল ডেডিকেশনে প্রমাণ করে মেথড অ্যাক্টিংয়ে তিনি এখন সবার চেয়ে এগিয়ে। করোনার পরবর্তী সময়কালীন থেকে বাংলা চলচ্চিত্রের নতুন ঢেউয়ে চঞ্চল চৌধুরী এক শক্তিশালী চরিত্র। তিনি বাণিজ্যিক ও কন্টেন্ট ড্রিভেন মুভির মধ্যে একটা সঠিক ভারসাম্য বজায় রেখেছেন। তাই তো তিনি হিরো নন, তিনি চরিত্র। এটাই একজন অভিনয় শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। তাহলে আপনারা কি মনে করেন, চঞ্চল চৌধুরী কি সত্যি বর্তমান সময়ের সেরা মেথড অ্যাক্টর? কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।